শুনতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে কি? একবার দেখে নাও। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। আচ্ছা, স্টার্ট করি, দেখি। 1 নম্বর প্রশ্নটা সময় করেছো, একজনের ঠিক হয়েছে, জাস্ট একে ডি আনসার করেছো বেশিরভাগ। দেখো প্রশ্নটাই কি বলছি যে 3টে ল্যাঙ্গুয়েজ আছে, 3টে ল্যাঙ্গুয়েজের কথা বলা হলো। এই 3টে ল্যাঙ্গুয়েজ। 6 জন পার্সন তামিল, 6 জন, 15 জন হিন্দি 15, আর 6 জন হচ্ছে গুজরাটি। ইন দ্যাট গ্রুপ none can speak any other language, এছাড়া আর কেউ কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ জানে না, এটা বলতে চাইলো। 2 জন পার্সন আছে যারা মাত্র 2টো ল্যাঙ্গুয়েজ বলে, 1 জন পার্সন আছে যারা 3টে ল্যাঙ্গুয়েজই বলে। এবার আমি এই ছোট ছোট পার্টকে প্রত্যেকটা পার্সন ভেতরের দিকে নোট করি। ভেতরে ধরো এটার নাম দিলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, মাঝখানেরটা জি। জিটা ছোট হয়ে গেল, জি। তো প্রশ্নে জি এর ভ্যালু দেয়া আছে যে 1 পার্সন ক্যান স্পিক অল ল্যাঙ্গুয়েজ, সেটা জি, জি এর ভ্যালু হচ্ছে 1। আর দুটো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, সেটা আমি এখানে যদি দেখি, সেটা হচ্ছে তোমার ABCDE প্লাস ডি প্লাস এফ, এইটা হচ্ছে 2 জন। সবগুলো মিলিয়ে দ্যাট মিনস এই 3টে যদি টোটাল করি, তাহলে টোটাল হচ্ছে 6 6 12 27 জন। তার মানে কোনটাই 27 জন? সবগুলো অ্যাড করলে কি কি হচ্ছে দেখো, এ পাবো, বি পাবো, সি পাবো। এ প্লাস বি প্লাস সি তো হলোই। আবার এইটা যদি ধরি, এই পুরো পোর্শনটা, দ্যাট মিনস এইটা হচ্ছে তো আমার, ধরো পুরোটা, এই পুরোটাতে আমি কি কি পাবো, ডি এফ সি। এই পুরোটা ধরলে আমার এ ডি সি, এ ডি ই, আর এই পুরোটা ধরলে আমার সি এফ। এটা বারবার সি পড়ছি, এখানে অ্যাকচুয়ালি ই আছে, ই। তাহলে সবগুলো যদি যোগ করি, এ প্লাস বি প্লাস সি থাকলো, প্লাস 2 ইন্টু সি প্লাস ডি প্লাস, ঠিক করি এটা, সার্কেলটা অনেকটা ছোট হয়ে যাওয়ার জন্য ওটা বারবার সি ফিল হচ্ছে। এটা ছিল এ, এটা বি, এটা সি, এটা যে কোনো জায়গায় দিই, ধরো এটা ই, এটা জি, এটা ডি, এটা এফ। এই যে 27, এই 27, এই 27টা এলো কিভাবে? আমার পুরো এইটুকুটা, দ্যাট মিনস এ প্লাস ডি প্লাস ই প্লাস জি, এটা হলো সবুজ কালারের রাউন্ড। যেটা রেড কালারের যেটা গোল সার্কেল আছে, সেটা হচ্ছে ই প্লাস বি প্লাস জি প্লাস এফ। আর নিচে যে কালার আছে সেটা হচ্ছে, যদি যোগ করি তাহলে ডি প্লাস জি প্লাস সি প্লাস এফ। তার মানে এ প্লাস বি প্লাস সি তো থাকছেই, বাকি পোর্শনটা হচ্ছে 3 বার জি প্লাস 2 বার হচ্ছে ডিইএফ। 3 বার হলো, 2 বার হলো ডি প্লাস সি প্লাস এফ। এই ভ্যালুটি টোটাল হলো 27, যার মধ্যে জি এর ভ্যালু পেয়েছি 3 ইন্টু 1, 2 ইন্টু ডি প্লাস ই প্লাস এফ, এটা 2 বার, টোটাল 2 দেওয়া আছে, ডি প্লাস সি প্লাস এফ ইজ ইকুয়াল টু 27। আর এদিকে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে সিম্পলিফাই করলে আমরা এ প্লাস বি প্লাস সি, দ্যাট মিনস পেয়ে গেলাম টোটাল 20। প্রশ্নে জানতে চেয়েছে টোটাল নাম্বার অফ পার্সন কত। তাহলে টোটাল নাম্বার অফ পার্সন আমরা এইভাবে পাই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি, টোটাল নাম্বার অফ পার্সন।
যদি আমি আলাদা আলাদা ব্রেক করি তাহলে টোটাল নাম্বার অফ পার্সন এখানে এখানে এটা 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 আর এটা এইটুকু হচ্ছে টোটাল 27, এর মধ্যে আমি এটা পেলাম 20, ডি প্লাস ই প্লাস এফ ইজ ইকাল টু 2, আর জি এর ভ্যালু পেয়েছি 1, টোটাল অ্যাড করলে হলো 23। বলো কুনাল, তুমি কিভাবে করেছো? এটা স্যার আমি তামিলে 6টা, হিন্দিতে 15টা, আর দুজন পার্সন যেহেতু দুটো করে ল্যাঙ্গুয়েজ বলতে পারে, আমি ওটা অ্যাজিউম করে নিলাম যে তামিল আর হিন্দি ধরে করেছিলাম আর কি। তাহলে শুধু তামিল বা শুধু হিন্দিতে হচ্ছে 6 - 2 15 - 2, তাহলে ওখান থেকে এলো 4 আর 13। আর কারণ 0% তো একজন হতেই হবে, অ্যাটলিস্ট কোথাও না কোথাও তো 0 হতেই হবে, তাই জন্য এক এক করে ধরা যায় বা দুটো ধরা যায়, দুটো যোগ করেও করা যায়। ওখান থেকে এলো স্যার ঠিক 4 আর 13, আর একজন পার্সন তিনটেতেই কমন আছে বলে আরো একটা, মানে এক তিনটে থেকে বাদ হয়ে গেল, দিয়ে ওটা হয়ে গেল 3 12 আর 5, দিয়ে ওটা হলো টোটাল 20, আর এদিকে দুজন প্লাস একজন, তিনজন, দিয়ে 20 আর 3 23। আচ্ছা, এইটা কেউ বুঝতে পারলে? যেটা করে দেওয়া হয়েছে, এটা করে দেওয়া হলো যেটা, এটা বোঝা গেল কি? ব্রেক করে যেটা করে দেওয়া হলো ওটা কি বোঝা গেল? নইলে বলবো আবার। স্যার বুঝেছি। হ্যাঁ, এখানে সেট সেট আলাদা আলাদা করে ভেন ডায়াগ্রাম করে করে দেওয়া হলো। আচ্ছা, প্রশ্ন নাম্বার 2 কতজনের হয়েছে? আচ্ছা, এই পার্টটা এখনো করা হয়নি, তবুও বলি। 10 কি হয়, প্রবাবিলিটি বার করার জন্য আমার কি হয়, নিচে লিখতে হয় টোটাল আউটকাম, টোটাল আমার টোটাল আউটকাম আছে, আর উপরে হচ্ছে নাম্বার অফ ফেভারেবল পয়েন্ট। ফেভারেবল পয়েন্ট, টোটাল আউটকাম কি? টোটাল দেখো 20খানা আমার বল আছে, তার মধ্যে যে কোনো দুটো ড্র করব, তাহলে 20টার মধ্যে যে কোনো দুটো ড্র করার জন্য এই হচ্ছে আমার টোটাল কি 20, তো 20খানার মধ্যে আমার দুটো বল ড্র করার প্রসেস হচ্ছে টোটাল এতগুলো আউটকাম পাবো, যে কোনো দুটো করে যদি ড্র করি। এবার আমি চাইছি যে প্রবাবিলিটি অফ দ্য সেম কালার মানে আইদার দুটোই ব্ল্যাক অর দুটোই হোয়াইট। আর আমরা ল অফ মাল্টিপ্লিকেশনে পড়েছি যে অর হলে হলে এটা এটা প্লাস হবে, এটা প্লাস, অর হলে প্লাস হয়, কারেক্ট। তার মানে 2 ইন্টু 10c2 ডিভাইডেড বাই 20c2। এবার এটাকে সিম্পলিফাই করি, 10c2 তার মানে 2 ইন্টু 10 ইন্টু 9, দুটো টার্ম নিতে হয়, 10c2 মানে এরকম ভাবে দুটো টার্ম নিতে হয়, যে 10 থেকে শুরু করে দুটো টার্ম, এখানে 20 থেকে শুরু করে দুটো টার্ম, তাহলে 20 থেকে শুরু করে দুটো টার্ম নিলে 20 ইন্টু 19 হবে। আচ্ছা, যেগুলো যেগুলো কেটে যাবে সেই পার্ট গুলো কেটে দিই, 20 আর 20 কেটে গিয়ে তার মানে টোটাল হলো 9/19। এটা তো কয়জন করেছো একবার দেখে নি। 3 23, 23ও করেছো, সৌরদীপও করেছো, একের সিও হয়েছে, মোটামুটি করেছো সবাই, কিন্তু অনেকটা টাইম লাগিয়ে দিয়েছো তোমার, 40-45 বাজিস, 45 মিনিট লেগে গেছে তোমাদের। আচ্ছা ঠিক আছে, এবার চলে যাই 3 নম্বরেরটা। 3 নম্বরেরটা মোটামুটি সবারই হয়েছে দেখছি। 3 নম্বরেরটা করতে হবে, কারোর হয়নি তাহলে বলো। করে দিন স্যার। স্যার একবার একটু মোটামুটি তো এবার তো দেখলাম, দেখো 88 দিয়ে ডিভিজিবল হওয়ার জন্য আমাদের কোনো একটি নাম্বার 88 দিয়ে ডিভিজিবল হতে গেলে 8 দিয়ে চেক করতে হয় এবং 11 দিয়ে চেক করতে হয়। আচ্ছা, এই জিনিসটা আগে ক্লিয়ার করি। ধরো কোনো একটা নাম্বার 144 দিয়ে ডিভিজিবিলিটি আমি চেক করছি, যে 144 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে আমাকে বলো তো কি কি দিয়ে ভাগ যায় কিনা চেক করতে হবে। এটা যেমন 8, 11, 88,
তাই এখানেই ব্যাপারটা ক্লিয়ার কিনা সেটা বোঝার জন্য 144 দিলাম। ধরো কোনো একটা নাম্বার 144 দিয়ে ডিভিজিবল কিনা, 12 এক্সাক্ট 12 নয়, 12 দিয়ে কোনো নাম্বার চেক করা হয় না, কারণ 12 দিয়ে ডিভিজিবিলিটি চেক করার জন্য যেমন 3 আর 4 চেক করতে হয়, তাহলে 144 কে ওরকম প্রাইম ফ্যাক্টরে ভাঙতে হয়। প্রাইম ফ্যাক্টরে ভাঙলে আমার কি কি বেরোবে? প্রাইম ফ্যাক্টরে ভাঙা মানে এইরকম অ্যাকচুয়ালি বলতে চাইছি, 2 দিয়ে করলাম 7 2 14, আর হলো 72, 2 করলাম 36, 2 দিয়ে করলাম 18, 2 দিয়ে করলাম 9, 3 দিয়ে করলাম 3। তার মানে 2 কতগুলো পেলাম? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার। 2 টু দি পাওয়ার 4 মানে 16 ইন্টু 9 চেক করতে হবে। এই প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিয়ে 2 এর পাওয়ার গুলো আলাদা করতে হয় এবং 3 এর পাওয়ার গুলো আলাদা করতে হয়। তার মানে 16 এবং 9 দিয়ে চেক করতে হয়। ধরো কোনো একটি সংখ্যা আমি বললাম 360 দিয়ে ডিভিজিবল কিনা, কিভাবে চেক করব? তেমন ভাবে প্রাইম ফ্যাক্টরে ভাঙতে হবে। 4 9 36, তার মানে 2 স্কোয়ার মানে 4, 9 স্কোয়ার মানে 36 ইন্টু 10 মানে 2 ইন্টু 5। প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিলাম। সিম্পলিফাই যদি করি তার মানে 2 টু দি পাওয়ার 3, 3 স্কোয়ার ইন্টু 5, তার মানে 8 দিয়ে চেক করতে হবে, 9 দিয়ে চেক করতে হবে এবং 5 দিয়ে করতে হবে। এই ব্যাপারটা ক্লিয়ার হলে তারপরে আমি অঙ্কটাতে যাব। হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে স্যার। প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিলাম এরকম ভাবে। 36 ইন্টু 10 ও করা যেত, কেউ 36 ইন্টু 10, 36 মানে 4 9 36, তাই ভাবে ভাঙলাম। তাই 88 দিয়ে ডিভিজিবল মানে 8 এবং 11 দিয়ে চেক করতে হবে। এবার প্রশ্ন দেখো যে কোনো নাম্বারকে 8 দিয়ে ডিভিজিবল মানে আমাকে লাস্ট 3টে ডিজিট চেক করতে হয়, 3টে ডিজিট। তাহলে 7y4। এবার আমি এটাকে 8 দিয়ে ডিভিজিবিলিটি করতে চাইছি, তাহলে 8 এ 8 64 হবে, বা 8 9 72 হবে। দুটো কিছু হতে পারে যে স্যার 9 বারও নিতে পারতাম আর 8 বারও নিতে পারতাম, এই দুটো কেস হতে পারে। এবার ধরে নাও y এর ভ্যালু আমি যদি 0 দিই, y এর ভ্যালু যদি আমি 0 দিই, তাহলে আমার 8 এ 8 64 হবে। কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে দেখো, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ দিস। ম্যাক্সিমাম ভ্যালুটি চাইছে, তাহলে y এর ভ্যালুও ম্যাক্সিমাম হবে নিশ্চয়ই, x এরও ভ্যালু ম্যাক্সিমাম হবে। তাই y এর ভ্যালু 0 ধরলে এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হলো না। তাহলে আমি y এর ভ্যালু 0 না ধরে আর কি কি ধরতে পারি? আচ্ছা 0 ধরে আগে দেখি কি হয়। 8 এ 8 64, 64 64, আমি দেখলাম 8 দিয়ে 64 মিলে গেল। তার মানে দেখলাম y এর ভ্যালু যদি 0 ধরে আমার ভাগ মিলে যায়, নেক্সট তারপর কোন ভ্যালুতে আমার y এর ভ্যালু মিলে, y এর ভ্যালু কত বসাবো যাতে আমার ডিভিজিবল হয়। হুম, তারপরে আমি এটা মুছে দিই। দেখো যে এর পরে 4 দিলে মিলবে, y এর ভ্যালু 4 দিলে মিলবে। 4 দিই যদি, 4 বসাই যদি, তাহলে 8 9 72 থাকলো 2, 3 8 24। তারপরে আর কোন ভ্যালুতে মিলবে? 8 এ। 8 এ। এই হচ্ছে একটা প্যাটার্ন আছে, দেখো খেয়াল করো, 4 এর গ্যাপ থাকে 8 এর ক্ষেত্রে, 4 এর গ্যাপে গ্যাপে মেলে। মানে ধরো কোথাও যদি আমি 1 বসিয়ে মেলে, ধরো কোনো একটা নাম্বার বললাম সাপোজ, যে এখানে 1 বসিয়ে যদি মিলতো, এখানে যদি 1 বসিয়ে মিলতো, তাহলে তার পরেরটা 5 বসিয়ে মিলতো, তারপরেরটা 9 বসিয়ে মিলতো, ডিভিজিবল হয়ে যেত। তার মানে এখানে 0 হয়েছে, তারপরটা 4 এর গ্যাপ, তারপরটা আবার 4 এর গ্যাপ। তাহলে এইগুলোর মধ্যে আমার বড় হচ্ছে 8, তার মানে আমি y এর ভ্যালু নেব 8, y এর ভ্যালু 8 নিয়ে নিলাম। y এর ভ্যালু এখানে 8 বসিয়ে দাও, তাহলে এখানে হচ্ছে 9 8 3 4 x 9 7 8 4। এবার এটাকে 11 দিয়ে ডিভিজিবল হওয়ার জন্য আমাকে দেখতে হবে কত হয়। আচ্ছা, সাপোজ যদি এগুলোর মধ্যে 3টে, আমি এমনিই বলছি অঙ্কটা, আরো একবার দেখো। 11 এর ভ্যালু তো আমি বসাতেই পারি। আচ্ছা কমপ্লিট করি তারপরে যাই। 11 দিয়ে বার করি, তাহলে আমার অল্টারনেট ডিজিট গুলোর যোগফল 7 4 11, 11 প্লাস এক্স 11 আছে, 3 এ 14 14, 14 আর 9 23 প্লাস এক্স এদিকে হলো বাকি 17, 17 প্লাস 4 21, 21 প্লাস 8, তার মানে 29।
তাহলে এক্স এর ভ্যালু 3 কত বসাতে হতো, 6 বসালেই আমার হয়ে যাচ্ছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স আমার 0 হবে, 11 দিয়ে ডিভিজিবল হওয়ার জন্য তাদের মধ্যে গ্যাপ বা ডিফারেন্স 0 বা 11 এর মাল্টিপল হতে হয়। তাহলে এক্স এর ভ্যালু 6 পেয়ে গেলাম। প্রশ্নে জানতে চেয়েছে 2x প্লাস 5y, তাহলে 2 ইন্টু 6 প্লাস 5 ইন্টু 8, 12, 40, 52। হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে? চলে যাই। আচ্ছা, এটা আমি বলতে চাইছিলাম যে আমার আনসার কি জানতে চেয়েছে 2x 5y। একবার একটু খেয়াল করে নেব যে দেখো এর আনসারটা আমি যখনই 8 পেয়ে গেছি y এর ভ্যালু, তার মানে এটা আমার ইভেন নাম্বার, 5 8 40, এটা আমার ইভেন নাম্বার। এবার ইভেন নাম্বার আর 2 এর সাথে যাই মাল্টিপ্লাই ইভেন হবে, দিয়ে ওভারঅল আনসার আমার ইভেন হবে। তার মানে অপশন এ আর অপশন ডি আমার ক্যান্সেল হয়ে যেত। এবার বাই চান্স যদি 3টে আমার অড নাম্বার থাকতো আনসারে, কোনো কারণে যদি 3টে অড নাম্বার থাকতো, তাহলে ফোর্থ অপশনটা আমি চুজ করে নিতাম। এটা একটু খেয়াল রাখবো অপশনের দিকে, কোনো কারণে যদি এরকম অপশন থাকতো তাহলে আমাকে পুরোটা বার করতে হতো না। 4 নম্বরে সবার ডান? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা, 1 মিনিট দেখে নিই যে ম্যাক্সিমাম আনসার কে কতজন স্কোর করেছে, দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10। 2 3 14টাই হাইয়েস্ট আনসার করেছো, সৈকতই হাইয়েস্ট আনসার করেছে 14 খানা। 1 2 3 4। ঠিক আছে, এটা সবারই হয়েছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কোশ্চেন লেটে হ্যাঁ পেয়েছি। আরেকবার বলো। হ্যাঁ, তুমি কোশ্চেন কে না লেটে পেয়েছি অ্যাড করে আমি অন্য একজনকে আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি খেয়াল করে নিই যে সেটা তুমি নাও। আচ্ছা, 3 নম্বরের 5 নম্বরেরটাও হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার 12 অ্যান্সার। কারোর না হ্যাঁ। হয়ে থাকলে বলো। এটাও সবার হয়ে গেছে। অপোজিট ডিরেকশনে যাচ্ছে, দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই বার করবে একবার, 250 বাই কত আছে যেন দেখে নেবো, বা 450 বাই সামথিং 450 বাই 7.5। 4 পয়েন্ট, এটা একটা হচ্ছে 7.5 আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটাও 4 5, আর একটা হচ্ছে 37.5। এটা সিম্পলিফাই করে 2 ইন্টু সামথিং করবো, হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 কিভাবে কে কি করেছে বলো একটু, এটা একটা প্রসেসটা আমি দেখতাম, তো পাঠাওনি কেউ আনসার। মুখে বললেও হবে, বলো। 6 নম্বরেরটা 1 2 3 4 5 6, 6 কতজন করেছো দেখে নি। 5 6 6 6 3 4। সেই তেমন তো কেউ 6 নম্বরেরটা করনি, একজনই করেছো দেখছি। বলো কিভাবে করলে, সৈকত তুমিই করেছো শুধু। স্যার আচ্ছা ওই দেখো আমি বলি। 20। হুম, হ্যাঁ বলেন। দেখো 20 কেজি রাইস, প্রশ্নে রাইস এন্ড হুইট দেয়া আছে। 20 কেজি রাইস, আর এটা কিন্তু ফিক্সড এখানে বলেছে যে এই হুইটেরটা কিন্তু চেঞ্জ হবে না। লাস্ট লাইনে একবার দেখে নাও, গিভেন দ্য প্রাইস অফ রাইস এন্ড কনজাম্পশন হুইট ইজ কনস্ট্যান্ট। এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা 20 কেজি, ওটা 18 কেজি আপাতত আছে। দ্য প্রাইস অফ রাইস ইজ 20%। 20% মানে এটা 1 টাকা দাম হলে এটা হচ্ছে 5 টাকা, এই অবস্থায়। এভাবে টোটাল তার 300 টাকা খরচ হয়েছে, তাহলে 300 টাকা তো খরচ, এটা কেজি, এটা কেজি, এটাও কেজি। 8 টাকা পার 20 টাকা পার কেজি হলে 1 কেজির দাম হবে 20 রুপিস, আর 5 টাকা করে পার কেজি হলে এটার দাম হবে
40, তার মানে টোটাল 60 টাকা খরচ হচ্ছে, আমি রুপিসে ধরলাম। কিন্তু প্রশ্নে 300 টাকা দেয়া আছে, 300 রুপিস দেয়া আছে, তার মানে এটা 60 ইউনিট ইকুয়ালস টু 300। তাহলে এই যে আমার রেশিওটা আমি লিখেছি, তার সাথে 5 গুণ করলে তাহলে 300 হবে, 60 কে 5 গুণ করলেই 300 হবে। তাহলে 60 কে 5 গুণ করা মানে এখানেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে রাইসের দাম 5 হলে হুইটের দাম হচ্ছে 25 পার কেজির দাম। এবার প্রশ্নে বলা হলো the price of wheat is increased by 25%। 25% যদি ইনক্রিজ হয় তার মানে 5 টাকা বাড়লো, বেড়ে 30 টাকা পার কেজি হলো হুইটের দাম, 30 টাকা পার কেজি হুইটের দাম হলো। আর 8 কেজি কিনেছে, তাহলে 8 কেজি যদি কেনে তাহলে 8 কেজির দাম 30 টাকা পার কেজি হিসেবে দাঁড়াবে 3 8 24 240 টাকা। আর প্রশ্নে টোটাল খরচ কিন্তু 300ই থাকবে, তাহলে হুইটের পেছনে যদি 240 চলে যায় তাহলে বাকি থাকলো আমার 60 টাকা। কার পেছনে? এটা যাবে রাইসের পেছনে। কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে রাইসের দাম কিন্তু ফিক্সড, নাকি দ্য প্রাইস অফ রাইস, এই যে লাস্ট লাইনে, তার মানে রাইসের দামে কোনো চেঞ্জ হবে না, মানে 5 টাকা পার কেজি ছিল 5 টাকা পার কেজিই থাকবে। তাহলে 5 টাকা পার কেজি যদি হয় তাহলে 60 টাকায় সে পাবে কত? 12 কেজি পাবে। 60 টাকায় সে পাবে, 60 টাকায় সে পাবে 12 কেজি, 12 কেজি। আগে কিন্তু কত কেজি? আগে কিন্তু সে কিন্তু এখানে যদি দেখি, সে আগে কিন্তু 12 কেজি 20 কেজি, এখন 12 কেজি কিনছে। তার মানে 8 কেজি কমিয়ে দিতে হবে 20-তে, 100-তে কত? তার মানে 40% তাকে কমাতে হবে। আচ্ছা, আমি ব্যাপারটাকে আরেকবার বলি। প্রথমে দেখো, রাইস এন্ড হুইটের দামের রেশিও বলা আছে 20%, এটা 20%। এর যদি 1 টাকা পার কেজি হয় এটা হবে 5 টাকা পার কেজি, এটা অনুপাতে, ফিক্সড এখনো পাইনি। 20 কেজি রাইস কিনেছে, 1 টাকা পার কেজি হলে রাইসের দাম হলো 20 1 20। 5 টাকা পার কেজি হলে 8 কেজির দাম হলো 5 8 40। তার মানে রাইসের পেছনে 20 টাকা গেলে হুইটের পিছনে 40, মানে টোটাল হলো 60 টাকা। কিন্তু প্রশ্নে বলা আছে যে টোটাল এক্সপেন্ডিচার কিন্তু 300 টাকা হতে হবে। তাহলে 60 ইউনিট আমি বার করেছি, প্রশ্নে সেটা 300 দেওয়া রয়েছে, তার মানে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। এইটাকে 5 দিয়ে গুণ করা মানে রেশিওকে গুণ করতে হবে, কারণ কেজি এখনো কোনো ইম্প্যাক্ট পড়েনি। তাহলে 5 দিয়ে গুণ করলে হুইটের দাম হলো 25 টাকা পার কেজি, রাইসের হলো 5 টাকা পার কেজি। হুইটের আমি পূর্বের দাম পেয়ে গেছি। এবার বলেছি এটার দাম 20% ইনক্রিজ করেছে, তার মানে 1/5, 5 টাকা বেড়েছে। তাহলে হুইটের বর্তমান দাম হলো 30 টাকা পার কেজি। 8 কেজি 30 টাকা পার কেজি, তাহলে 8 কেজির দাম 240 হলো। টোটাল 300 টাকায় রাখবেন না, প্রশ্নে বলেছে যে দ্য এক্সপেন্ডিচার এখন সেমই থাকবে, মেনটেন দ্য এক্সপেন্ডিচার 300 টাকা। তাহলে 300 টাকা মেনটেন করার জন্য 240 অলরেডি খরচ হয়ে গেছে, 60 টাকা রয়েছে। তাহলে এই 60 টাকায় আমি রাইস কিনবো 5 টাকা কেজি দরে, মানে পার কেজির দাম 5 টাকা হলে 60 টাকায় আমি পাই 12 কেজি। এখন আগে পেতাম 20 কেজি, এখন পাই 12 কেজি, তাহলে 8 কেজি কমেছে। 8 কেজি কমেছে 20 টাকায়, 100-তে কত? ব্যাস, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, 7-এরটা হয়ে যাবে মনে হয়, এবার তোমরা ধীরে সুস্থে পড়লে, তবুও একবার দেখো, যে হয়নি তো দেখছি কারোর। 7টা একবার দেখে নি সবার, কারোর হয়েছে কিনা। 7-এর সি, তোমারই হয়েছে শুধু 161। 7-এর সি 161, হ্যাঁ কারেক্ট, সবগুলো আনসার তোমার এখন পর্যন্ত ঠিক আছে। দেখো প্রশ্নে কি বলা হলো,
the average height of girls is 154 centimeter and the average height of the boys in the group is 3 centimeter more than the average of the all boys and girls. তার মানে এদিকে লিখলাম আমি গার্লস, এদিকে লিখলাম বয়েজ, অ্যাভারেজটাকে এক্স ধরলাম, তাহলে বয়েজটা আমার এক্স প্লাস 3 হলো আর গার্লস এরটা আমার 154 দেয়া আছে। আর এখানে রেশিও দেয়া আছে যে the number of girls is 25% less, 25% মানে 3:4, এটা রেশিও দেওয়া রয়েছে। তাহলে আর কি প্রশ্নে বলা হলো অ্যাভারেজ হাইট অফ দ্য বয়েজ, এই বয়েজ এক্স প্লাস 3 এর ভ্যালুটি বার করো। এবার অপশন টেস্ট করবো কি, প্রশ্নে কি অ্যাভারেজ ওয়েট অফ দ্য বয়েজ। আচ্ছা আচ্ছা, দেখো এইটা থেকে এইটা 4 এর গ্যাপ আর এটা থেকে এটা 1 এর গ্যাপ, এখানে আমি যদি 158 দিয়ে দিতাম 158, দেখো তো এটা এটার গ্যাপ 4 আর এটা যদি আমি এখানে 161 বসিয়ে দিই তাহলে তো আমার হয়ে গেল বয়েজ এন্ড গার্লস। আদারওয়াইজ আমাকে রেশিও করতে হবে। অপশনের দিকে তাকাও যে অ্যাভারেজ ওয়েট অফ দ্য বয়েজ, তার মানে আমার তিনটে আছে 161, একটা পয়েন্ট শুধু খেয়াল রাখবে যে এইটার থেকে এইটা, এটা বেশি আছে, এটা বেশি আছে, তার মানে 154 এর থেকে তো বেশি হবেই। আর গ্যাপটা আমার দেখো 4 এর গ্যাপ, এই 4টাকে কাজে লাগালাম। আদারওয়াইজ যদি অসুবিধা হয় এরকম ভাবে করতে পারো যে 154 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 3/4, এভাবে করেও এক্স এর ভ্যালু বসাতে পারো। চলে গেলাম নেক্সট অঙ্কে, তাহলে ক্লিয়ার হয়ে গেছে সবার? চললাম পরের অঙ্কে। কোয়েশ্চেন নাম্বার 8, এইটা আমাকে কি ছবি তুলে পাঠাও তো একটু সবাই, আমি একটু প্রসেসটা দেখবো। রাফ করলেও হবে, অসুবিধা নেই, এমনি যদি দেখাতে চাও, নইলে কোনো অসুবিধা নেই। একটু দেখে নি, 8B করেছে একজন, ঠিক আছে, 8-এর 9-এর 8-এর একটু চেক করছি কে কটা কোনতে পেরেছো, এটা পারোনি। 8-এর বি দুজন করেছো। আচ্ছা বলো দেখি, একটু মুখে মুখে বলো তো যেভাবে করেছো তোমরা দুজন। রিদা বলো তো দেখি তুমি কিভাবে করলে এটা 8-এরটা। স্যার ওটা মানে টোটাল এটাকে পি ধরে নিয়েছি, হ্যাঁ তো আচ্ছা তাহলে ওর রেশিও এসে 4:9:12, আর তাহলে 4p/5 আর তার মধ্যে হচ্ছে ক্রস করেছি 4/25 যোগ p/5 করে এসে টোটাল 41p/125, সেটাই হচ্ছে 5330 সাথে সমান করেছি, মানে এর প্রফিটটা বের করে। এবার ওটা এসছে 16250, এটা এসে ওটার সাথে থেকে তারপরে 1/5 বাদ দিয়ে 4/5, তারপরে বাকিটা বের করেছি সি এরটা। আর সৈকত তুমি কিভাবে করেছো? আচ্ছা দেখো, এই হচ্ছে রেশিও পয়েন্ট। আমি এভাবে বলেছিলাম যে ধরো 20% প্রফিট আলাদা করে রেখে নিচ্ছে, তো 20% প্রফিট, এ ওয়ার্কিং পার্টনার গেটস 1/5 অফ দ্য প্রফিট অফ দ্য সার্ভিস, মানে 20% সার্ভিসের জন্য আলাদা করে রেখে দিয়ে, নিজের কাছে রেখে দিয়ে বাকিটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করছে। আমি এই পয়েন্টটাকে এভাবে বলছি যে ধরো ওই 20% যদি না ডিস্ট্রিবিউট করতো তো সবার কাছে এই রেশিওতে টাকাটা পৌঁছতো। এবার পয়েন্ট হচ্ছে যে আমি ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর এদের থেকে 20% ব্যাক করিয়ে নিচ্ছি, তাহলেও তো হয়। যদি আমি স্যার 9 ইউনিট দিয়েছি, আমি একে 20% ব্যাক করে নিব, তাহলে 20% ব্যাক করিয়ে নিলে এখানে এ বি আর সি, বি এর কাছে পড়ে থাকবে কত 80%, 80% মানে 7.2 পড়ে থাকবে। এর কাছ থেকে আমি যদি 20% নিয়ে নিই তার মানে কত থাকবে
20% নিয়ে নিলে 80% থাকে, 8 12 96 মানে 9.6 পড়ে থাকবে। এবার যেগুলো আমি এদের কাছ থেকে নিয়েছি সেটা একে ফেরত দিয়ে দিলাম, তাহলে 4 এর এর ছিল 4, এখান থেকে বি এর কাছ থেকে 20% মানে 1.8 নিয়ে নিয়েছি, আর সি এর কাছ থেকে আমি ব্যাক করিয়েছি কত 2.4। এই হয়ে গেল আমার রেশিওটা। এইটাকে একবার সিম্পলিফাই করে যেটা পাবো, এই ইউনিটের ভ্যালুটাই হচ্ছে এর টাকা। আচ্ছা, 18, 6, 24, 41, 36 মানে হচ্ছে তোমার এটা হলো 8.2। দেখি তো, এটা হলো 3, 8 4 12, 3 4, 8.2। হ্যাঁ, এটা হলো 8.2, এটা হলো 7.2, আর এটা হলো 9.6। এবার এটাকে ছোট করে নিচ্ছি কেটে কুটে, ডেসিমাল তুলে 2 দিয়ে কাটলাম, তাহলে 41:36:48 হলো এদের টাকা। এই 41 ইউনিটের যে টাকা সেটাই হচ্ছে এর টাকা, সেটাই হচ্ছে 5300। প্রশ্নে জানতে চেয়েছে কি বি এন্ড সি। বি এন্ড সি মানে টোটাল ইউনিট হচ্ছে তোমার 84 ইউনিট। 84 ইউনিটের ভ্যালু কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। এটা জানতে চাওয়া হয়েছে, এখানে একটু ক্যালকুলেশন করবো, বাস এইটুকু জায়গায় ক্যালকুলেশন করতে হবে। 5330 ইন্টু 84 ডিভাইডেড বাই 41, 2 দিয়ে গুণ করে ডিজিটাল সাম চেক করে নিই, 2 দিয়ে গুণ করে ডিজিটাল সাম চেক করে নিই, তাহলে এটা 8 4 12 মানে এখানে হচ্ছে 3। আচ্ছা, 5 3 8, 8 3 11 মানে এখানে হচ্ছে 2, 2 ইন্টু 3, আর নিচে ওপর নিচে 2 গুণ করেছি, 2 দিয়ে গুণ করলে 3 2 6 দিয়ে 12, 9 3 12, এই হচ্ছে আমার ডিজিটাল সাম বা 3, এই অপশনটা। আর একটা দেখে নিই, 4 4 8 1 9, 9 3 4, এটা বাদ, কিন্তু 5 4 9, এখানে হচ্ছে 3 ডিজিটাল সাম এইটা। আচ্ছা, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলো বলো তো? আমি বলছি যে যদি আমি আগে শেয়ার না করে ডিস্ট্রিবিউট করে দিতাম তাহলে এই টাকাগুলো ওরা পেতো। এবার আমি 20% ব্যাক নিয়ে নিলাম, কারণ 20% এদের মধ্যে ঢুকে গিয়েছে। 20% ব্যাক নিলে বি এর টাকা এত পড়ে থাকে, এর টাকা সি এর টাকা এত পড়ে থাকে, আর ব্যাক নিয়ে এ কে দিয়ে দেওয়া হলো, তাহলে 41 ইউনিট থাকলো। বি এন্ড সি দ্যাট মিন 84 ইউনিট জানতে চাওয়া হয়েছে। 41 ইউনিট ইকুয়ালস টু এত, 84 ইউনিটের ভ্যালু কত? এবার নিচে আমি জানি ডিজিটাল সাম যদি 5 হয় 2 দিয়ে গুণ করতে হয়, 5 দিয়ে গুণ করে দিলাম, 5 নিচে ইন্টু 2 10, তার নিচের ডিজিটাল সাম 1 হয়ে গেল, তার জন্য ওপরেও 2 দিয়ে গুণ করলাম। এবার 8 আর 4 12, 12 ডিজিটাল সাম কত 3, এটা 5 3 8 3 11, 11 মানে ডিজিটাল সাম 2, তাহলে 3 2 6 2 12, 12 মানে ডিজিটাল সাম হচ্ছে আমার 3। এবার অপশন গুলোর মধ্যে আমি ডিজিটাল সাম চেক করি, এটা যেমন কি হচ্ছে, এটা হচ্ছে 4 লাস্টেরটা ডিজিটাল সাম, এটা আমার ডিজিটাল সাম হলো 0, এটা ডিজিটাল সাম দেখো 3, এইটা ডিজিটাল সাম আমার 3 হয়ে গেল। ডিজিটাল সাম না করেও আরেকটা যদি তুমি দেখতে পারতে যে স্যার আমি এমনি ক্যালকুলেশন করব আর লাস্ট ডিজিট চেক করব, তাহলে তাহলে এটা আমি লাস্ট ডিজিট চেক করো, এটা নিশ্চয়ই কাটাকাটি চলে গিয়েছে, না হলে ডেসিমালে আসতো, এই একটা পয়েন্ট, তার মানে এর সঙ্গে এটা কিছু একটা কাটবে। আচ্ছা, যে নাম্বারের শেষে লাস্টে 4 আছে আনসার আমার ইভেন হবে 1 পয়েন্ট, আর এইখানে নিচে যেটা আছে আনসার 41 আর 84 মধ্যে রিলেশন কি ডাবল এর থেকে একটু বেশি, তাহলে ডাবল এর থেকে একটু বেশি কোন অপশনটা হবে? তাহলে আমি যদি ডাবলও করতাম, এটা 5 2 10, 10,000-এর একটু বেশি উত্তর হবে। এই আমার এই অপশন দুটো বাদ, আর 10,000 থেকে একটু বেশি অপশনের মধ্যে আমার লাস্টে ইভেন নাম্বার আছে এইটাই, কারণ 4 দিয়ে গুণ হলে, 4 দিয়ে কোনো একটি সংখ্যা গুণ হলে ওটা ইভেন হয়, এই দিক দিয়েও ভাবা যেত, আদারওয়াইজ মাল্টিপ্লাই করে নিতে পারো। এবার 9 নম্বরেরটা কিভাবে করলে একটু বলো তো?
স্যার প্রথমে টোটাল ওয়ার্কটাকে সমান করেছি, মানে 12 মেন ইন্টু 10 ইকুয়ালস টু হবে 10 ওমেন ইন্টু 18। মানে M1D1 ইকুয়ালস টু M2D2 এই ফর্মুলা। আর বাকি অন্য কেউ অন্যভাবে করেছে কেউ? হ্যাঁ স্যার, বলো কিভাবে করলে। ওই যে 12 মে না কত দিনে করছে, 10 দিনে, ওটা সমান সমান করে 10 জন ওমেন করছে 18 দিনে। এবার ওই দুদিক ধরে এবার কাটাকুটি করলাম, তাহলে মেন ওমেনের রেশিওটা বেরিয়ে গেল। এবারে ওই রেশিওটা হচ্ছে 12 মেন আর 10 দিন, মানে টোটাল যেটা সেটা বার করলাম, টোটাল কাজটা। আর ওদিকে 4 মেন 6 ওমেনে ওই যে আমি রেশিওটা বের করেছিলাম মেন ওমেনের, সেটা বসিয়ে দিলাম। এবার ভাগ করলে 15 বেরোচ্ছে। হুম, আচ্ছা, মোটামুটি M1D1 এর মতো হলে। আর বাকিরা কেউ কিন্তু কোনোভাবে করেছো? দেখো আমি বলি, 12 জন মেন যদি 10 দিনে করে, প্রশ্নে জানতে চেয়েছে 4 জন মেনের কথা। তাহলে 12 জন মেন যদি 10 দিনে করে, তাহলে 4 জন মেন মানে 3 দিয়ে ভাগ হলে এদিকে নাম্বার অফ টাইম 3 দিয়ে গুণ হবে। 4 জন মেন করবে 30 দিনে। এই পয়েন্টটা ক্লিয়ার হলো কি? দেখো হ্যাঁ স্যার। হলো। তার মানে আমি কি দেখলাম একটা পয়েন্ট, যে এই দিকে নাম্বার অফ পার্সন যত ভাগ হবে ঠিক ততই গুণ হবে, টাইম বাড়বে, ততই টাইম বাড়বে। সেম ভাবে দেখো, প্রশ্নের 10 জন ওমেন কোন একটি কাজ করছে 18 দিনে, আমার জানতে কি চেয়েছে 6 জন ওমেন। তাহলে ঠিক কয় দিয়ে ভাগ হলো, বা বলতে পারি কত, দেখো তো কয় দিয়ে ভাগ হলো, 10/6, মানে 6/10 দিয়ে ভাগ, 6/10 হলো। তাহলে আমারও এইদিকে 10/6 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে 18কে। কাটাকুটি যদি আমি করি, তার মানে দেখলাম 30 দিন। তাহলে কোনো একটি কাজ 4 জন মেন করে 30 দিনে, আর 6 জন মেনও করে 30 দিনে। এবার বলো তো, ডাবল হয়ে গেল ম্যান পাওয়ার, তার মানে হাফ হয়ে যাবে 15। একসঙ্গে দুটোকে মার্জ করলে কি 15 হয়ে যাবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ ধরো আমি বললাম এ কোনো একটি কাজ 30 দিনে করে, বি একটি কাজ 30 দিনে করে, দুজনে মিলে কাজ করলে কত লাগবে? যেহেতু ডেটা আমার সেম আছে, তাহলে আমার ওয়ার্ক পাওয়ার ডাবল হয়ে গেল, তাহলে টাইম আমার হাফ হয়ে যাবে। আদারওয়াইজ আমি এটাকে XY/X+Y যেটা আমরা করে থাকি ওটাও করতে পারতাম, যদি আলাদা টাইম হতো। তাহলে এখানে কনভার্ট করে নিলে M1D1 এর ঝামেলাটা আমার থাকে না। এই অঙ্কটা হচ্ছে বড় অঙ্ক, একটা বড় অঙ্কের মধ্যে একটা। দেখি কেউ করেছে কিনা। 10 নম্বর, 10 নম্বর দেখছি। হুম, 10 নম্বর কেউ করনি। 10 নম্বর, 10-এর ডি করেছো না? 10-এর ডি। হুম, কিভাবে করলে বলো তো সৌরদীপ? করেছো তুমি, দেখলাম। ঠিক আছে তোমার আনসার। শর্টফট কিছু হয়েছে না? টোটাল যোগ করে স্যার অ্যাভারেজের সঙ্গে 8 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা পেয়েছি বলো। ওভাবেই করেছি। এটা একটু বড়ই হবে অঙ্কটা, এখানে আর কোনো ইয়ে করা যাচ্ছে না। অ্যাভারেজ আছে আমার 2-2-1, তাহলে 8খানা নাম্বারের অ্যাভারেজ যদি 2-2-1 হয়, তাহলে টোটাল আমার কত হয়ে গেল? 1768। 176। হুম, এবার এইগুলোর সঙ্গে টোটাল যোগ করব, দিয়ে টোটাল P+Q এর ভ্যালু কত আসবে বলো তো? আমি একটু তাহলে টাইমটা পেয়ে যাব। সবগুলো তো অ্যাড করব, সবগুলো অ্যাড করলে আমার টোটাল একটা বেরোবে, আর দিয়ে P+Q এর ভ্যালু বেরোবে। লিভ করে গেলে ঠিক আছে। তাহলে আমাকে অ্যাড করতে হবে 127, 432 প্লাস 89 প্লাস 99, 842, 76 অ্যাড। 30, 29, 599, এদিকে হলো 100, 98, 89, 842, 0, 65, 1665। তাহলে P+Q এর ভ্যালু, আচ্ছা ঠিক করলাম কিনা দেখে নিও একবার তোমরা। তাহলে হচ্ছে 103, P+Q এর ভ্যালু হলো 103। এবার
দুই অঙ্কের একটি সংখ্যা পি হচ্ছে দুই অঙ্কের একটি সংখ্যা এক্স ওয়াই, তার মানে এটাকে আমরা 10x প্লাস ওয়াই লিখতে পারি। আবার কিউ আর একটি সংখ্যা যেটা বলা হচ্ছে তার দশকের ঘরের সংখ্যা এক কম, কিউ একটি সংখ্যা ইজ ওয়ান লেস দেন দ্যাট অফ পি, 10 প্লেস ডিজিট, দশকের ঘরের সংখ্যা কার কিউ এর পি এর থেকে এক কম, তার মানে এটা এক্স মাইনাস ওয়ান আছে অ্যাকচুয়ালি। আর ইউনিট প্লেস ডিজিট অফ পি ইজ ওয়ান লেস, তার মানে কিউ এর ইউনিট প্লেস ডিজিটটা এক বেশি আছে, এক বেশি আছে মানে ওয়াই প্লাস ওয়ান আছে, তার মানে এটাকে ব্রেক করলে অ্যাকচুয়ালি এটা 10x প্লাস ওয়াই এইরকম। এটা হলো 10x কাটবে, দুটো ইকুয়েশন ভেরিয়েবল হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাকে পি মাইনাস কিউ করলাম। পি মাইনাস কিউব যদি করা হয় তাহলে 10x আর এই 10x কেটে যাবে, তাহলে x এর ঝামেলাটা মিটে যাবে। তাহলে এখানে থাকলো প্লাস ওয়াই, এখানে প্লাস ওয়াই, পি মাইনাস কিউ, পি মাইনাস, হ্যাঁ দুটো কিউও কেটে গেল, কারণ এখানে প্লাস ওয়াই আর মাইনাস দেবো, যেহেতু পি মাইনাস কিউ করছি, তাহলে পি থেকে কিউ বাদ দিলে এই ওয়াইটাও কেটে যাবে, তাহলে এই পুরোটাই কেটে গেল, 10x প্লাস ওয়াই কেটে গেল, তাহলে এখানে -10 প্লাস 1, পি মাইনাস কিউ। আচ্ছা, পি এটা তো কিউ, এটা তো মাঝখানে মাইনাস, -10 আর এটা হলো ওভারঅল 9 হলো, পি মাইনাস কিউ এর ভ্যালু 9 এবার বেরিয়ে এলো, পি মাইনাস কিউ এর ভ্যালু হলো 9, পি প্লাস কিউ 103, পি মাইনাস কিউ ইজ ইকাল টু 9, তাহলে 112 মানে 56, পি এর ভ্যালু হলো 56। প্রশ্নেই জানতে চেয়েছে the sum of the digit of p, sum of the digit of p, ডিজিট গুলোর যোগফল হবে 5 প্লাস 6, তার মানে 11, 5 প্লাস 6 ইকুয়ালস টু 11। আচ্ছা, আজকে সময় যদি হয় তাহলে এই রিলেটেড যে অঙ্কটা করলাম না, এই জায়গাটা, এই 8 নম্বর রিলেটেড অঙ্ক আমি 5-6টা আরো করিয়ে দেবো এই টাইপের, যাতে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়, যে ওই টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা ঠিক যতটা ক্লিয়ার হবে, দেখি কতটুকুন লাগে। আচ্ছা, প্রশ্ন নম্বর 11, কোয়েশ্চেন নম্বর 11, দেখি কেউ করেছো 11? Thirteen, 14, 16, 17, 18, 11 এর ডি, 11 এর ডি, 11 ডি, ডি ডি ডি, মানে 11,250, ঠিকই আছে এটা আনসার। বলো তো কিভাবে করলে এটা 11টা? নেই তো, আচ্ছা ঠিক আছে, ছোট অঙ্ক কিন্তু একদমই নয়। এ পার্সন বট এ রেফ্রিজারেটর যার দাম হচ্ছে 22,800 টাকা, 12% ইন্টারেস্টে, মানে 1/8 করে ইন্টারেস্ট দেবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার হি পেড এত, তার মানে প্রথম বছরের শেষে সে ইন্টারেস্ট অ্যাড হওয়ার পর কিছু টাকা ফেরত দিল, তার মানে এই 22,800 টাকা এইটার উপর ইন্টারেস্ট জুড়ে কত টাকা জুড়েছে? ইন্টারেস্ট 1/8, তার মানে হয়েছে কত? 9/8 এই টাকাটা হয়েছে। এখান থেকে সে ফেরত দিয়েছে কত? 8,650 টাকা, 8,650 টাকা এই টাকাটা দেবে। এবার যেটা পড়ে থাকলো, টাকা ফেরত দেওয়ার পর তো আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, দ্যাট মিনস এই টাকাটা এখন স্টিল পড়ে আছে। এবার যেটা পড়ে থাকলো তার উপর আবার 9/8 ইন্টারেস্ট জুড়বে, দেওয়ার পর আবার টাকা বাকি যাবে কত? 9,125 টাকা। যেটা পড়ে থাকবে তার ওপর এইবার 9/8 করে টাকাও ফেরত দেবে থার্ড ইয়ারে। আবার বলি, প্রথমে এত টাকা ছিল, ফার্স্ট ইয়ারের শেষে ইন্টারেস্ট জুড়ে অ্যামাউন্টে পরিণত হলো এত, সেখান থেকে টাকা ফেরত দিল এত, বাকি থাকলো কিছু টাকা,
এই বাকি টাকাটি তার পরের বছর 9/8 হয়ে কিছু অ্যামাউন্টে পরিণত হলো, সেখান থেকে আবার এই টাকাটা বাদ গেল। এটা দ্বিতীয় বছর ক্লোজ। এবার থার্ড ইয়ারে আবার 9/8 টাকা ওর জমবে। এটাই আনসার, আমাকে বার করতে হবে। এবার এখানে ক্যালকুলেশন করতে হবে। এবার ক্যালকুলেশন যে ছোট হবে না তো বোঝা যাচ্ছে। এবার ডিজিটাল সামটাম কিছু কাজে লাগবে। ডিজিটাল সাম কোনো কাজে লাগানো যাবে? চলো দেখি, করা যাক, কাটাকুটি করি। 8 দিয়ে কাটি, 8 2 16, 8 8 64, 64, 5 8 40, 50 ইন্টু 9। সেখান থেকে আবার 6800, কিছু করার নেই, 9 মাল্টিপ্লাই করি। 0 4 2 5 6 5 0 মাইনাস 8000, এত গেলে থাকলো আমার 17000, তাই না? 8650 মাইনাস হলে 17000। এই 17000-এর ওপর আবার 9/8 যাবে। কিছু গ্যাস করা যাচ্ছে? কিছু না। আচ্ছা, 9/8 আবার 17000-এর, তো ডিজিটাল সামের অপশনই পাচ্ছি না। করতেই হবে। আচ্ছা, 8 2 16 1 000 মানে 125। এবার 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 225-এর 25, সাথে থাকে 2, 9 2 18, 9 দিয়ে 11, 9 2 18, 19, 191825। এখান থেকে বাদ যাচ্ছে 9125, তার মানে 10,000 থাকলো। এই 10,000-এর উপর 9/8, 9/8, 8 দিয়ে কাটলে 125, 1250, 1250 ইন্টু 9, 9 12 108, 1200, 11,250। কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভই থাকছে। আচ্ছা, 12 নম্বর হয়েছে কারোর? বারো নম্বর 12, দেখি একবার কারোর হয়েছে কিনা। 13 13 13। আচ্ছা দেখো, এ ম্যান ইনভেস্টেড 1600 টাকা, 2 বছর পর রেট পার্সেন্টেজে হয়েছে তার এত, মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও হচ্ছে 234,004। এটা হচ্ছে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও। আচ্ছা, এটা হচ্ছে 40-এর স্কোয়ার, 40 স্কোয়ার, আর এটা হলো 48-এর স্কোয়ার। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি স্কোয়ার রুট যদি করি তাহলে 40:48, তার মানে রেট পার্সেন্টেজ হলো 8 টাকা 40 টাকায়। 100 টাকায় কত? 20% রেট পেয়ে গেলাম। ইফ দ্য ম্যান ইনভেস্টেড দ্য সাম অন SI, 12% সুদের হারে যদি টাকাটি রাখে, মানে এখানে তো 8 বাদ দিতে বলেছে, 8 মাইনাস, তাহলে 12 20 মাইনাস 8 মানে 12% ইন্টারেস্টে টাকাটি রাখবে। 12% ইন্টারেস্টে যদি টাকা রাখে তাহলে সিম্পল ইন্টারেস্টে কত টাকা পাবে? মানে 1600 টাকার ওপর, 1600 টাকার ওপর 2 বছরে, তার মানে 24% হবে।
এক বছরে 12 হলে 2 বছরে হলো 24%। 1600 টাকার উপর যদি রাখা হয় 24%, তাহলে ইন্টারেস্ট চেয়েছে তো অনলি। হ্যাঁ, তাহলে 384, 384 মানে অপশন ই। তারপরে 13-এরটা বলো তো কিভাবে করলে সবাই? 13-এরটা করেছে সবাই মোটামুটি। প্রথমে 10,000-এর 115% বের করেছি, তো সেটা 11,500 এসছে। তারপরে ওটার 85% বের করে মাইনাস করেছি, তারপর পার্সেন্টেজ বের করেছি যে 10,000-এর কত পার্সেন্টেজ। আমি স্যার এটা 100 ধরে করেছি, 10,000-কে কাজে লাগাইনি। তো বলো, তাহলে 115% হলো, তারপর 115 115 থেকে 85, 85% বাদ দিয়ে দিলে। হ্যাঁ, দিয়ে ওই 97 এরকম কিছু একটা এসেছিল। আর বাকি কারোর কোনো একই ব্যাপার, 10,000 ধরো, এটা হলো দুটো মেন কথা একই হবে। পনেরো পার্সেন্ট বাড়িয়ে 15% কমালে হতো না? x-y ওটা করলে 15% বাড়িয়ে 15%, তাহলে কত হচ্ছে? ওপরে 2.25% কম। তার মানে 115 থেকে অ্যাকচুয়ালি দেখো জিনিসটা এরকম, 15% মানে কি 2.25 তার মানে 2.25 মানেই হচ্ছে আমার 2.25 মানে 97.25, আর আমি বিক্রি করার সময় 115-তে কিনেছি। তাহলে ওভারঅল ওইদিকে 15% লাভ, আর এইদিকে আমার 2.25% লাভ, তাহলে 17.25 একই আসবে, দুটোই একই। অ্যাকচুয়ালি কেউ যদি 115-র 85% বার করো, তোমার এটাই আসবে। হ্যাঁ দেখ স্যার, সবাই ওটাই করেছে এসেছে, এই অঙ্কটা। 9.75। এবার 114 বলো তো কিভাবে করেছো? এটা স্যার গুণ এটাও তো করে করেছো করেছি, সবাই। গুণ করে করেছি। আর বাকিদের কার কোনো ভাবে? তোমার সাউন্ড আসছে না বিয়েলি, তোমার দেখতে পাচ্ছি মাইক অন করছো, বাট সাউন্ড আসছে না তোমার। কোনো মাইকের সমস্যা বোধ হয় নাকি? যাক। তাহলে দেখো প্রশ্নে কি বলা হলো যে 150 খানা আইডেন্টিক্যাল পিস সে কিনেছে 250 টাকা করে, তাহলে পার পিসে এত টাকা কেনা দাম, আর ও এত টাকা ট্রান্সপোর্টে খরচ করেছে, তাহলে তারপর ও প্রত্যেকটা বিক্রি করছে 320 টাকায়, আর 5% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে সেলিং প্রাইস কত? আমি এরম ভাবে বার করছি, সিপি বাই এসপি এরম ভাবে বার করো। 320 টাকা ওর বিক্রি মার্ক প্রাইস, আর ও 95%-এ বিক্রি করেছে, তাহলে এটা সেলিং প্রাইস হয়ে গেল 95%। আর কেনা দামের সময় ও 250 টাকায় কিনেছে এক একটা, আর এক্সট্রা ওর 2,500 টাকা খরচ পড়েছে কটার জন্য? 150 খানা, এইটার জন্য। তার মানে পার পিসে এক্সট্রা তোর খরচ পড়লো কত ফর ট্রান্সপোর্ট? পার পিসে এক্সট্রা খরচ পড়লো ট্রান্সপোর্টের জন্য 150টার জন্য 2,500 টাকা, তাহলে এক একটার জন্য কত? এবার আমি এখানে সিম্পলিফাই করে নেবো, তাহলে 320 ইন্টু 19/20 ডিভাইডেড বাই 250 প্লাস, এখানে আমি কাটলে 5/50/3 মানে 50/3। এবার এই জায়গাগুলো কেটে দিই, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম, তাহলে 16 ইন্টু 19, তাহলে ওপরে থাকলো 16 ইন্টু 19, আর নিচে হচ্ছে
তোমার 750, 800, 800 আর নিচের তিনটা উপরে চলে গেল। এই হয়ে গেল সিপি আর এসপি রেশিও। কিছু কিছু জিনিস কাটবে, একটু কেটে দিই। 16 দিয়ে কেটে যাচ্ছে, 50 থাকছে, নিচে 50। তাহলে 3 19 57, তার মানে এসপি হলো ওপরে 57 আর নিচে সিপি হলো আমার 50। তার মানে 7 টাকা লাভ 50 টাকায়, 7 টাকা লাভ 50 টাকায়, তাহলে 100তে কত? 14% লাভ। চলে যাই তাহলে 15-এরটা, দেখো ক্লিয়ার হলো? সবাই নিজের মতো করেছো, অসুবিধা নেই। গুণ করে করলে একটু বড় হয়, আবার বিয়োগ করতে হবে, আবার ভাগ করে পার্সেন্টেজে আনতে হবে, ওভারঅল হবে। ঠিক আছে, চলে যাবো তাহলে পরের অঙ্কটা। 15 কি করব এখন, কারণ এটা করাইনি যেহেতু, তাহলে করিয়ে লাভও হবে না, আর কেউ করেছে বলে মনে হচ্ছে না। 15-এরটা একবার দেখে নি কেউ করেছে কিনা, যদি করে থাকো তাহলেই করাবো। 15 হয়নি, দেখে নিচ্ছি। 15, আচ্ছা এটা করাচ্ছি না এখন। কোয়েশ্চেন নাম্বার কোনটায় চলে যায়? 15টা কি এ হবে? 15টা আনসার দেখে নিচ্ছি কত আছে। 1 বাই, প্রশ্নে কি বলছে? এ ডাই ইজ কাস্ট টুয়াইস, এ কয়েন ইজ টুয়াইস থ্রাইস। Find the probability that a die will turn a 5. আচ্ছা দেখো বলে দিই, বুঝতে পারবে। আচ্ছা, আমরা একটা ডাই মানে লুডো ছক্কাকে ধরি যদি, তাহলে আমরা জানি টোটাল আউটপুট হচ্ছে 6খানা। তাহলে একবার যদি আমি ড্র করি, তাহলে আমার টোটাল আউটপুট হচ্ছে 6টা। প্রশ্নে কি বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ডাই উইল টার্ন 5 ইচ, প্রত্যেকবার 5ই পড়বে। তো 5 কয়টা আছে? একটা ডায়ে একখানা আছে, তার মানে আমার 5 পড়ার প্রবাবিলিটি কত? 1/6 একটা ডায়ে। এবার দ্বিতীয়টিতে আমার কত থাকবে? দ্বিতীয়টিতেও সেম 5 পড়ার প্রবাবিলিটি এত। এটা হলো ডাইয়ের কাজ হয়ে গেল। এবার আমি কয়েন টস করছি 3 বার, তাহলে একবার কয়েন টস করলে টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে 2। তার মধ্যে আমি কি চাইছি? হেড চাইছি, তার মধ্যে একটাই তো হেড আছে, হয়ে গেল 1/2। এটা একবার। দ্বিতীয়বারও আমি তাই চাইছি, তাহলে 1/2। তৃতীয়বারও আমি 1/2 চাইছি। এবার এগুলোকে মাল্টিপ্লাই করলে 36 ইন্টু 8, 6 8 288, আর উপরে হচ্ছে আমার 1। এটা আনসার 1ই হবে। আচ্ছা নেক্সট চলে যাই। আচ্ছা কোনটা কোনটা করবো বলো, সেগুলো করি, পুরোটা করছি না। কোনটা কোনটা এই অ্যালজেব্রা গুলো পেরেছো? স্যার 20টা পারিনি। 20টার একটা ফর্মুলা আছে। 19-এরটা একটু স্যার বলে দেবেন। 19-এরটা বলি, যে 19-এরটাও বলে দিচ্ছি, যে কোনো একটা ডায়াগোনাল আছে, ধরো এরকম কোনো একটা কোয়াড্রিল্যাটারাল, এরকম কোয়াড্রিল্যাটারালের একটা ডায়াগোনাল দেয়া আছে, আর এখান থেকে এটার হাইট দেয়া আছে। এই কোয়াড্রিল্যাটারাল এরিয়া জানতে গেলে, তার মানে আমি যদি এটাকে এ সি ধরি, তাহলে হাফ ইন্টু উপরের দিকেরটার এরিয়া কত? হাফ ইন্টু এসি ইন্টু H1 হচ্ছে ওপরেরটা, আর নিচেরটির এরিয়া কত হবে? হাফ ইন্টু এসি ইন্টু নিচেরটার H2 হাইট দিয়ে দিলাম। এখান থেকে হাফ এসি কমন নিলে আমার H1 প্লাস H2। আর প্রশ্নে এই সাম অফ হাইট দেয়া আছে, দেখো the diagonal AC 24 and the sum of the perpendicular drawn from the vertex B and D। এটা যদি আমি B দিই, এটা D দিই, তাহলে ওই ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলার এটা একটা, এই একটা পারপেন্ডিকুলার, এই দুটোর সাম দেয়া আছে, তার মানে H1 প্লাস H2 দেয়া রয়েছে। তাহলে এখানে আমি ভ্যালু গুলো বসিয়ে দিই। AC হচ্ছে 24, H1 প্লাস H2 এর ভ্যালু প্রশ্নে 10, তার মানে 5 24 120।
আচ্ছা, চলে যাই এবার 20। এই 20 নম্বরের অঙ্ক কিন্তু খুব কমন অঙ্ক। রিসেন্ট লাস্ট 2 বছরের মধ্যে এটা খুব কমন অঙ্ক, 2-3 বছরের মধ্যে। দেখো, ax প্লাস by তার হোল স্কোয়ার প্লাস bay প্লাস bx তার হোল স্কোয়ার, এই দুটোর যোগফল ইজ ইকুয়াল টু এই দুটোর প্রোডাক্ট হয় ax প্লাস by। না, এই দুটোর প্রোডাক্ট মানে কার কার প্রোডাক্ট? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা ভেঙে দেখবে অটোমেটিক এটা আসবে, যখন আমি এটা হোল স্কোয়ার করবো না, a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ax by, আর এখানে একটা মাইনাস থাকা উচিত, একটা মাইনাস নেই, তাই তো বলি মাইনাস দিয়ে কেটে যাবে, এটা a y মাইনাস bx। মাইনাস যখনই করবো কেটে যাবে, 2xy টা পার্টটা কেটে যাবে, বাকি পার্টটা হোল স্কোয়ার। এটা এটা হচ্ছে ফর্মুলা। এবার এই ভ্যালু গুলো বসিয়ে দাও, a স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে 25 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু প্রশ্নে দেওয়া রয়েছে কত? 17। আর এটা হচ্ছে 8 স্কোয়ার মানে 64 প্লাস যেটা জানতে চেয়েছে সেটাকে m ধরে নিলাম, m এর স্কোয়ার, m এর স্কোয়ার। তাহলে m স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 ইন্টু 17, 425 মাইনাস 64, 361। তার মানে m এর ভ্যালু হলো 90। আচ্ছা, কোনটা করবো এরপরে বলো? তোমরা মনে হয় আর সময় পাওনি। স্যার ট্রায়াঙ্গেলেরটা ট্রায়াঙ্গেল কত নম্বর? 23 এরটা? ট্রায়াঙ্গেল তো অনেকগুলো আছে, কত নম্বর দেখ। আচ্ছা, কত নম্বর ক্লিয়ারলি বলো বলো বলো। 23 না 24? আচ্ছা, এটা বলি, ওটা বলবো, দুটোই তো একই। দেখো, কোয়েশ্চেন নাম্বার 23, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি। আচ্ছা, এবার দুই একটা কথা বলে রাখি, হ্যাঁ, এটা টেস্ট হলো, এই প্রশ্ন তো তোমাদের কাছে আছে, থাকবেও। নেক্সট উইকে আবার ক্লাস হবে, ইন বিটুইন আমি 100 খানা প্রশ্ন দিয়ে দেবো তোমাদের, মেন 100 খানা প্রশ্ন থাকবে পুরো ম্যাথসের, মেন্সে যেরকম থাকে। তোমরা কি করবে, ওই 100 খানা প্রশ্ন না একদিনে করার দরকার নেই, তোমরা টাইম ধরে নেবে, 3টে পার্টে বা 4টে পার্টে নিজের মতো করে ভেঙে নিতে পারো। 25টা করলে টাইম ফিক্সড করে দিলে যে আমি 20 মিনিটে করব। কোয়েশ্চেন কিন্তু ইজি অ্যান্ড মডারেট আছে, টাফ কিছু নেই। প্রত্যেকদিন ওই 25 খানা কোয়েশ্চেন 20 মিনিট সময় ধরে অ্যাটেম্প করলে দেখলে কতটা হলো না হলো। এমনি অঙ্কগুলো তোমরা যা তোমাদের যা লেভেল আছে এখন অব্দি যতজন আছো, সবাই অঙ্কগুলো বাড়িতে পারবে যদি আলাদা করে টাইম ধরে না করো, মানে আরামসে ধীরে ধীরে রিল্যাক্স মোডে যদি করো, সব অঙ্কই পারবে। এইরকম ভাবে 4 দিনে এই 100টা অঙ্ক কমপ্লিট করে নাও, প্লাস এটা তো দিয়েই দিচ্ছি। নেক্সট ক্লাসে টেস্টে নেব একটা, প্লাস এই যা যা অঙ্কগুলো তোমাদের বড় হবে, যদি তোমাদের মনে হয় যে স্যার এই অঙ্কটা বড় হচ্ছে, কোনো শর্ট উপায় আছে কিনা, তাহলে আমাকে পাঠাবে। আদারওয়াইজ অঙ্ক সব পারবে। তাহলে 100 খানা টাস্ক থাকলো নেক্সট ফ্রাইডের জন্য। চলে যাই 23 নম্বরের প্রশ্ন। এবিসি একটি পয়েন্ট পি কিউ আর, এটা এ, এটা বি, এটা সি। পয়েন্ট পি কিউ আর, এখানে একটা পয়েন্ট পি আছে, এখানে একটা পয়েন্ট কিউ, এটি হলো আর। এবার প্রশ্নে বলা হলো বি কিউ ইকুয়ালস টু পি কিউ, এইটার লেন্থ সমান, আর কিউ সি ইকুয়ালস টু হলো আর কিউ। একটির ভ্যালু 75, এই ভ্যালু হলো 75 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটির ভ্যালু কত? আর প্রশ্নে এইগুলো ইকুয়াল দেওয়া আছে, এইটা ইকুয়ালস টু এইটা, এইটা ইকুয়ালস টু এইটা।
আচ্ছা, তাহলে আমরা জানি যে অ্যাঙ্গেল গুলো জানা আছে তার অপোজিট অ্যাঙ্গেল গুলো কি হয়, এটা যদি এক্স হয় তাহলে এটাও হবে এক্স, তেমন ভাবেই এটা যদি ওয়াই হয় তাহলে এর অপোজিট। আরেকবার বলো। না স্যার, অন হয়ে গেছে। তাহলে আমি আরেকটা ডেটা পেলাম যে অ্যাঙ্গেল এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু হয় 180। তাহলে আমার এক্স প্লাস ওয়াই প্লাস 75 ইকুয়ালস টু 180। তার মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমি পেয়ে গেলাম 105। আচ্ছা, এবার এই চতুর্ভুজটির কথা ভাবো, এইটা থিটা, এটা আমার 75। এবার এই দিকেরটা আমি ঠিক উল্টো দিকেরটা পাবো কত, 180 মাইনাস ওয়াই। ঠিক এই দিকের উল্টোটা পাবো আমি 180 মাইনাস এক্স। আর এই চারটি অ্যাঙ্গেল, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা যোগ করলে আমি পাবো 360। দিস, এই চারটে অ্যাঙ্গেল যোগ করলে আমি পাবো 360। কোনটা? এইটা, এইটা, এটা আর এটা। তাহলে থিটা প্লাস 75 প্লাস 180 মাইনাস মানে 360 মাইনাস এক্স মাইনাস। কেন এটা করলাম? কারণ এই দুটো যোগ করলে 180 মাইনাস এক্স আর 180 মাইনাস ওয়াই, এই দুটো যোগ করলে 180, 180, 360 মাইনাস এক্স ওয়াই, এই তিনটে মিলে আমার 360। তিনটে না, চারটে মিলে। এর মধ্যে এটা কেটে গেল, আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমি 105 পেয়েছি। তাহলে থিটা প্লাস 75 মাইনাস 105 ইকুয়াল টু 0। তাহলে থিটার ভ্যালু আমি পেয়ে গেলাম 30 ডিগ্রি, 30। এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। এই অঙ্কগুলো ভ্যালু ধরেও হয়, যাই না, দেখো কতটা কনসেপ্ট নেওয়া যাবে আমি বলছি তোমাদের। দেখো, ভ্যালু যে কোনো একটা ভ্যালু পুট করে সেট করা ধরা যায় যে স্যার আমি ওটা তো 75 ধরে নিলাম, এই ভ্যালুটি 0 ডিগ্রি, অ্যাঙ্গেল এটা 0 ডিগ্রি। 0 ধরলে সুবিধে, এটা যদি 0 হয়, এটা যদি আমার 75 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটি আমার 105, মানে বি হলো 105। এবার বি 105, এবার আমি এটাও জানি যে অপোজিট অ্যাঙ্গেল গুলো সমান, তাহলে এর অপোজিট আর এর অপোজিট সমান। এর অপোজিট যদি 105 হয় তাহলে এরও 105, তাহলে এই 0টাও আমার 105 হলো। তাহলে দুটো অ্যাঙ্গেল মিলে তাহলে কত হলো? দুটো অ্যাঙ্গেল মিলে হলো আমার 210। কিন্তু আমরা জানি কোন একটি ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180 হবে। এটা দুটো মিলেই যদি আমার 110 হয়, তারপর নিশ্চয়ই বাকিটা -130 হতে হবে, সরি -30 হতে হবে। এবার এদিকেরটা -30, তাহলে এবার খেয়াল করো যে এই অ্যাঙ্গেলটা আমার তাহলে টোটাল কত হবে? এটা -30, এদিকেরটা থিটা, -30, এটা থিটা। আচ্ছা, এবার এদিকেরটা দেখো, এটা আমি 0 ডিগ্রি ধরেছি, এটা আমি 0 ডিগ্রি ধরেছি। কার অপোজিট? এইটার অপোজিট। এর অপোজিট যদি 0, এর অপোজিট 0 হলে এরও অপোজিট 0, এবং এটাও 0 ডিগ্রি। এটা 0, এটা 0, তাহলে এই দিকেরটা 180, কারণ কোন একটি ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের যোগফল। আবার এই পুরোটাও আমার 180, এই পুরোটাও 180, তিনটে মিলে। তার মানে -30 প্লাস থিটা প্লাস 180 ইকুয়ালস টু তিনটে যোগ করে 180। এবার 180, 180 আমি কেটে দিলাম, তাহলে থিটার ভ্যালু আমার 30 ডিগ্রি হয়ে গেল। এখানে আরো কয়েকটা অঙ্ক থাকলো, তোমরা একটু যদি গ্রুপে ডিসকাস করো, কারণ বেশি অঙ্ক 26টা থাকছে না। 26 এরটা না,
26 এটা কিন্তু একটা ডাইরেক্ট থিওরেম আছে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের কেউ বলতে পারবে, কারণ মনে আছে একটা অ্যাঙ্গেল বাইসেক্টর নিলাম আর একটা পারপেন্ডিকুলার নিলাম, এটা যদি পারপেন্ডিকুলার হয় আর একটা যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, কারুর মনে আছে? এ বি সি, এটা এম আর এটা সাপোজ এন দিলাম, তাহলে এর মাঝখানের অ্যাঙ্গেল দ্যাট ইজ থিটা, এই অ্যাঙ্গেলটি থিটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি আর সি এর ডিফারেন্সের হাফ হয়। থিটা ইকুয়ালস টু 1/2 অফ অ্যাঙ্গেল বি। এবার দেখো তো, দেখেছে কোথাও মনে হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলেছিলেন আগে। হুম, এই এই পার্টটা মনে রাখলে এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, কোনটা কোনটা দেওয়া আছে দেখবে আনসার চলে আসবে। এখানে পি কিউ আর আছে, এ বি সি বাদ দিয়ে পি কিউ আর আছে, মুছে দিই। তাহলে একটা পি, একটা কিউ, আর একটা আর, আর একটা পিএস হচ্ছে বাইসেক্টর, পিএস হচ্ছে বাইসেক্টর, আর পিটি হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে মানে হাফ অফ অ্যাঙ্গেল কিউ মাইনাস আর, এখানে থিটা মানে থিটা ইকুয়ালস টু প্রশ্নে 28 ডিগ্রি দেয়া আছে, 28 ইকুয়ালস টু হাফ ইন্টু অ্যাঙ্গেল কিউ মাইনাস 23, এটাকে 56 প্লাস 56 প্লাস ওই দিক থেকে 23 আসবে, তার মানে 79 ডিগ্রি আনসার হবে। এগুলো করবো কোনটা বলো? এগুলো স্যার একবার ট্রাই করি, না পারলে তখন পরের দিন এগুলো ট্রাই করলে পেরে যাবে, শিওর 100% পারবে এগুলো। ঠিক আছে, আজকে এটুকু থাকলো। তাহলে নেক্সট দিনের জন্য কাজ আমি কি বললাম, 100খানা প্রশ্ন দিচ্ছি, নিজেরা টাইম মতো পরীক্ষা দেবে, আর আবার নেক্সট উইকে একটা প্রশ্ন পরীক্ষা নেব, আর যা যা ডাউট থাকবে সেই রকম ভাবে আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো থাকলো। থ্যাংক ইউ অল, গুড নাইট। গুড নাইট অল। হ্যাঁ।